জয়সলমের রাজস্থান রাজ্যের অন্তর্ভুক্ত থর মরুভূমি অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র এই জয়সলমের। রাজস্থান ঘুরতে আসলে আপনারা যদি জয়সলমের না করেন তাহলে এই রাজস্থান ট্যুর থাকবে অসম্পূর্ণ। তাই আজ আপনাদের সাথে শেয়ার করব জয়সলমেরের 2 রাত ও 3 দিনের সম্পূর্ণ ট্যুর প্ল্যান। এই ট্যুর প্ল্যানটি দেখলে আপনারা জানতে পারবেন জয়সলমেরে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, জয়সলমের ফোর্ট বা সোনার কেল্লাতে কিভাবে থাকবেন বা ঘুরবেন, থর মরুভূমি বা স্যান্ড ডিউসে কিভাবে ঘুরবেন, জিপ সাফারি, ক্যামেল সাফারি, ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার, এমনকি এই জয়সলমেরের বিখ্যাত ভুতুরে গ্রাম কি করে ঘুরবেন। আর সবকিছু শেষে আপনারা জানতে পারবেন এই জয়সলমেরের 3 দিনের ট্যুরে মাথা পিছু কত টাকা করে খরচা পড়বে। এই ট্যুর প্ল্যানের সাথে আমার জয়সলমেরের ডে ওয়াইজ ব্লগগুলোর প্লেলিস্ট থেকে দেখে নিলে আপনার এই জয়সলমের ট্যুর হয়ে উঠবে একেবারে সহজ ও সরল। তাহলে দেরি না করে শুরু করছি একেবারে ডে 1 থেকে। ডে 1-এ আপনাকে পৌঁছতে হবে জয়সলমের। কী করে পৌঁছাবেন? জয়সলমেরে কোনো ডিরেক্ট ট্রেন ভারতের বেশিরভাগ রাজ্য থেকে অ্যাভেলেবেল নেই। আপনি যে স্টেট থেকে যান না কেন আপনাকে ট্রেনে করে আগে জয়পুরে পৌঁছাতে হবে। তারপর জয়পুর থেকে প্রতিদিন জয়সলমেরের উদ্দেশ্যে সকালে ও বিকেলে রিজার্ভ ট্রেন চলাচল করে। সেই ট্রেনে করে আপনারা ভোরবেলা অথবা রাতে পৌঁছে যাবেন জয়সলমের। আপনারা যদি কলকাতা থেকে যান তাহলে কলকাতা থেকে জয়পুর যাবার জন্য স্ক্রিনে শেয়ার করা এই ট্রেনগুলোর মধ্যে আপনার সুবিধা মতো ট্রেন বেছে নিতে পারেন। এই ট্রেনগুলির বর্তমান আনুমানিক ভাড়া কলকাতা থেকে স্লিপারে 655 টাকা, 3 টায়ার ইকোনমি এসিতে 1615 টাকা, 3 টায়ার এসিতে 1715 টাকা ও 2 টায়ার এসিতে 2465 টাকা টিকিটের মূল্য ধার্য করা আছে। কলকাতা থেকে জয়পুর পৌঁছে সেখান থেকে জয়সলমের যাওয়ার জন্য স্ক্রিনে শেয়ার করা ট্রেনগুলোর মধ্যে থেকে আপনার সুবিধা মতো ট্রেন বুক করে নিন। তবে খেয়াল রাখবেন কলকাতা থেকে জয়পুরের ট্রেনের অ্যারাইভাল টাইম ও জয়পুর থেকে জয়সলমের ট্রেনের ডিপার্চার টাইমে যেন 3 থেকে 4 ঘন্টা কম করে ব্যবধান থাকে। এত লং ট্রেনের জার্নি, তাই কলকাতা থেকে ট্রেন জয়পুরে লেট করে পৌঁছলে যাতে জয়সলমের ট্রেনটি মিস না হয়ে যায়। ট্রেন ছাড়া আপনারা যদি ফ্লাইটে জয়সলমের আসতে চান তাহলে সেই ক্ষেত্রেও জয়সলমেরের কোনো ডিরেক্ট ফ্লাইট অ্যাভেলেবেল নেই। আপনাকে দিল্লি বা মুম্বাই বা জয়পুর হয়ে জয়সলমের এয়ারপোর্টে পৌঁছতে হবে। এই জয়সলমের এয়ারপোর্ট থেকে জয়সলমের সিটি মাত্র 10 কিলোমিটার দূরে, তাই এয়ারপোর্ট থেকে খুব সহজেই ক্যাবে করে জয়সলমের ফোর্ট বা জয়সলমের হনুমান চৌরাস্তায় পৌঁছে যেতে পারবেন। এছাড়া সড়ক পথে কোনো ডিরেক্ট বাস জয়সলমেরের উদ্দেশ্যে যায় না। আপনারা জয়পুর থেকে জয়সলমেরের উদ্দেশ্যে অনেক বাসের অপশন পেয়ে যাবেন। আপনারা ট্রেনে জয়সলমেরে রাত করে বা ভোরবেলা এসে পৌঁছালে ওই সময় হোটেলে চেক ইন করতে পারবেন না। তাই আপনারা জয়সলমের স্টেশনের ওয়েটিং রুমে ওয়েট করতে পারেন, অথবা স্টেশন থেকে বেরিয়ে রাস্তার উল্টো দিকে অনেক ছোট ছোট হোটেল রয়েছে। আপনি 400 থেকে 500 টাকার বিনিময়ে একটা রুম নিয়ে নিন, আর এখানে কিছুটা সময় ঘুমিয়ে বা রেস্ট নিয়ে তারপর সকালবেলা হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ুন। স্টেশন থেকে জয়সলমের সিটি মাত্র 2.5 কিলোমিটার দূরে, যেতে সময় লাগে 10 থেকে 15 মিনিট। স্টেশন রোড থেকে 50 টাকা দিয়ে একটা অটো নিয়ে নিন। আর জয়সলমের শহরের দিকে যাবার পথেই পড়বে এখানকার ফেমাস গাদিসার লেক। তাই সকালবেলা যাওয়ার পথে আগে এই গাদিসার লেকটি ঘুরে আসুন। এই লেক দেখার জন্য আপনাকে কোনো এন্ট্রি ফি দিতে হবে না, তবে লেকে যাবার পথে অনেক সুভেনিয়ার শপ দেখতে পাবেন। এই গাদিসাগার লেক যেটা আপনারা দেখছেন এটা কিন্তু একটা আর্টিফিশিয়াল লেক, এটা কিন্তু ন্যাচারালি ক্রিয়েটেড নয়। এই লেকটা কিন্তু জয়সলমেরের প্রতিষ্ঠাতা মহারাওয়াল জয়সার দেব 1156 AD-তে বানিয়েছিল। ভাবতে পারছেন কতটা পুরনো। এই হচ্ছে পুরো ভিউ গাদিসাগার লেকের। তো চলুন আপনারাও এনজয় করুন এই গাদিসার লেকের পাখির চোখে দেখা কিছু মুহূর্ত। তো আমরা এই লেকের ঘাটের উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। দারুণ সুন্দর জায়গা। এখানে চাইলে আপনারা নৌকা বিহার করতে পারবেন। কত টাকা প্রাইস আমরা জেনে বলে দিচ্ছি, যদি বলতে পারি ভালো, নাহলে আমি ডেসক্রিপশনে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে নৌকার জন্য কত টাকা চার্জ করা হয়। আর সন্ধ্যাবেলা এখানে লাইট শো হয়, সাউন্ড শো হয়। এই ঘাটের এখানে প্রচুর লোকজন হয়। এই যে দেখছেন এখানে ঝর্ণা আছে, এই ঝর্ণাগুলো রাত্রে লাইট আর সাউন্ড শোতে এই ঝর্ণাগুলোর একটা আলাদা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। জয়সলমের আসলে অবশ্যই গাদিসার লেক একবার হলেও ঘুরে যাবেন। হোটেল যাওয়ার পথে যদি আপনারা এই লেক দেখতে না চান তাহলে কোনো অসুবিধা নেই। বিকেল 5টা নাগাদ এই গাদিসার লেকে এসে সানসেটের সাথে ইভিনিং লাইট অ্যান্ড সাউন্ড শো বিনি পয়সায় উপভোগ করতে পারেন। এই গাদিসার লেকের অটো স্ট্যান্ড থেকে 80 বা 100 টাকা দিয়ে একটা অটো বুক করুন আর সোজা চলে যান জয়সলমের সিটির উদ্দেশ্যে। এবার জেনে নিই জয়সলমেরে কোথায় থাকবেন। জয়সলমের নাম করলে যে জায়গাটা আমাদের মাথায় সবার প্রথমে আসে সেটি হলো সোনার কেল্লা বা জয়সলমের ফোর্ট। আপনারা জয়সলমেরে আসলে চেষ্টা করবেন একটা দিন এই সোনার কেল্লাতে থাকার। এই সোনার কেল্লাকে বলা হয় লিভিং ফোর্ট, যেখানে 50টিরও বেশি হোটেল বা গেস্ট হাউসের অপশন পেয়ে যাবেন থাকার জন্য। 1000 থেকে 2000 টাকার মধ্যে এই ফোর্টের ভিতরে সুন্দর সুন্দর ভিউ দিয়ে রুম অ্যাভেলেবেল পেয়ে যাবেন, যার সঙ্গে রুফটপ রেস্টুরেন্ট থেকে পুরো জয়সলমের শহরকে চোখ ভরে উপভোগ করতে পারবেন। আর এই ফোর্টে যদি অপশন অ্যাভেলেবেল না পান তাহলে কোনো চিন্তা নেই। এই সোনার কেল্লার আশেপাশে 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে 700,000 টাকা থেকে শুরু করে অনেক হোটেলের অপশন পেয়ে যাবেন। আপনার পছন্দ ও সাধ্যমতো একটা হোটেল 1 রাতের জন্য বুক করে নিন। আমরা প্রথম দিন ছিলাম জয়সলমের ফোর্টের ভিতরে সূর্যা গেস্ট হাউসে। আমি কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশনে শেয়ার করে রাখলাম, আপনারা চাইলে ডিরেক্ট কল করেও বুক করতে পারেন।
চলুন আপনাদেরকে এই সোনার কেল্লার ভিতরের হোটেলের রুমগুলো কিরম হয় তা একবার আপনাদের দেখিয়ে দিই। আমাদের এটা হচ্ছে সবচেয়ে প্রাইমারি রুম উইথ দ্য ভিউ। এই হচ্ছে ভিউ, একবার খালি আপনারা ভিউটা দেখুন, এত সুন্দর ভিউ, অসাধারণ সুন্দর একটা ভিউ। পুরো জয়সালমীরটাকে এখান থেকে দেখা যাচ্ছে একদম ফোর্টের ভিতর থেকে। আর এই যে দেওয়ালটা দেখছেন তো, দেওয়ালগুলো কিন্তু পুরো অরিজিনাল একদম পাথর, মানে যে সোনার কেল্লা, যে গোল্ডেন ফোর্ট যেটা বলে, সেই ইয়েলো স্টোনের পাথর দিয়ে তৈরি পুরো কেল্লাটা। এই রুমটার প্রাইস নিচে হচ্ছে 2000 টাকা। এইটা হচ্ছে বাথরুম, বাথরুমটা কিন্তু বিশাল বড়, কোমোড আছে। চলুন এবার আমাদের আরেকটা রুম আছে, এটা ছিল ভিউওয়ালা রুম, যে রুমের মধ্যে আমরা ভিউটা পাচ্ছি। আরেকটা রুম আছে, যে রুমটা আমরা নিয়েছি এটা হচ্ছে সীতার রুম। এই সীতার রুমটা কিন্তু একটু ছোট, কিন্তু ভিউ নেই। একটা জালনা আছে, জালনার এদিকটা পুরো বন্ধ আছে, কোনো ভিউ নেই। 3 জন এখানে আরামসে শুতে পারবে, ওই খাটেও 3 জন আরামসে শুতে পারতো। দেওয়ালগুলো কিন্তু ওইভাবেই তৈরি, সেই একই পাথরের দেওয়াল। আর এখানে আছে বাথরুম, এই যে আপনারা বাথরুমটা দেখতে পাচ্ছেন, নর্মাল শাওয়ার আছে, বেসিন আছে, কোমোড আছে। সকাল সকাল হোটেল রুমে পৌঁছে ফ্রেশ হয়ে নিন আর তারপর বেরিয়ে পড়ুন জয়সালমীর ফোর্টকে এক্সপ্লোর করতে। তবে তার আগে একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ মিটিয়ে ফেলুন। হোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলে আগামীকাল মানে দ্বিতীয় ও তৃতীয় দিনের স্যান্ড ডিউনস ও সাইট সিন ট্যুর প্যাকেজ বুক করে ফেলুন। একটু মন দিয়ে বুঝে নিন এই জায়গাটা। আপনারা এই স্যান্ড ডিউন ও তার আশেপাশের টুরিস্ট প্লেসগুলো দুইভাবে ঘুরতে পারেন। আপনি যদি একা বা 2 জন হন তাহলে সবচেয়ে বেস্ট হবে স্কুটি বা বাইক 2 দিনের জন্য রেন্ট নিয়ে ঘোরা। আর যদি আপনারা 3 জন বা গ্রুপে ঘোরেন তাহলে একটা 5 সিটার বা 7 সিটার ক্যাব 2 দিনের জন্য রিজার্ভ করে ঘোরা। স্কুটি বা বাইকের জন্য আপনারা এই জয়সালমীর ফোর্টের মেন গেটের কাছে অনেক বাইক রেন্টাল শপ পেয়ে যাবেন, যেখানে 400 টাকা থেকে শুরু করে 1400 টাকার মধ্যে অনেক রেন্টেড বাইকের অপশন পেয়ে যাবেন। আমি স্ক্রিনে কিছু বাইকের বর্তমান রেট চার্ট শেয়ার করলাম, যার দাম সিজন অনুযায়ী সামান্য ওঠানামা করতে পারে। তবে খেয়াল রাখবেন এই 2 দিনে প্রায় 380 কিলোমিটার থেকে 400 কিলোমিটার পথ চলতে হবে। দীর্ঘ সময় ধরে বাইক চালানোর অভ্যাস থাকলে তবেই বুঝে সিদ্ধান্ত নিতে হবে। আর সঙ্গে এটাও মাথায় রাখবেন এই ডেস্টিনেশনগুলো জয়সালমীর শহর থেকে অনেকটাই দূরে, যেখানে পেট্রোল পাম্পের নিশ্চয়তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। তাই ভালো মাইলেজওয়ালা বাইকে ফুল ট্যাঙ্ক পেট্রোল ভরে নিয়ে যাওয়াটাই সবচেয়ে শ্রেয়। আর স্কুটিকে এই ট্যুরের বাহন তালিকায় না আনাই ভালো। এই বাইক অপশন ছাড়া যদি আপনারা ঝামেলা মুক্তভাবে ক্যাবে ট্রাভেল করতে চান তাহলে হোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলে এই ট্যুর প্যাকেজে ইনক্লুড করিয়ে নিন। এই স্যান্ড ডিউনস ট্যুর প্যাকেজে কি ও কিভাবে আপনারা দেখবেন তার সম্পর্কে আমি ডিটেলসে ভিডিওর আগে গিয়ে শেয়ার করছি। অনুরোধ রইল ভিডিওটিকে না কেটে পুরোটা দেখার। স্যান্ড ডিউনসের পাকা কথা শেষ করে বেরিয়ে পড়ুন ব্রেকফাস্টের জন্য। এই ফোর্টের গেটের কাছে অনেক লোকাল ফুড স্টল পেয়ে যাবেন, যেখানে বিভিন্ন রাজস্থানী ব্রেকফাস্ট আপনারা ট্রাই করতে পারেন। প্রতিদিনের খাওয়া দাওয়া খরচা বাবদ বিশদে আমি ভিডিওর শেষে আলোচনা করব, তাই কোনো চিন্তা মাথায় না রেখে ব্রেকফাস্ট সেরে ফোর্টের মেন গেট থেকে শুরু করে ঘুরতে ঘুরতে এক্সপ্লোর করুন এই সোনার কেল্লা। এইখান থেকে কিন্তু ফোর্টটা পুরো দেখা যাচ্ছে, আর এইটা হচ্ছে আমাদের মেন গেট। এইখান দিয়ে আমরা ঢুকবো, পুরো এলাকা জুড়ে পুরো ফোর্টটা রয়েছে। তো চলুন একে একে আমরা মেন গেটে ঢুকি। তো ফার্স্ট যে গেটটা, যেটা মেন গেট, সেটাকে বলা হচ্ছে আখাই পোল। এটা হচ্ছে মেন গেট, এই গেট দিয়ে শুরু। এরপরে আরও 3টে গেট আছে, চলুন এগিয়ে যাই। ফোর্টের মেন গেট আখাই পোলের পর আরও 3টি গেট তথা সুরজ পোল, গণেশ পোল ও হাওয়া পোল পেরিয়ে আপনারা পৌঁছাবেন একটি খোলা প্রাঙ্গণে, যার নাম দশেরা চক। এই দশেরা চক থেকে কয়েকটা রাস্তা ভাগ হয়ে যাচ্ছে বিভিন্ন দর্শনীয় জায়গাগুলোর উদ্দেশ্যে। যেমন এই চকের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমের দিকে রয়েছে মোট 5টি ক্যানন ভিউ পয়েন্ট। তার মধ্যে থেকে সবচেয়ে সুন্দর হলো পশ্চিমের ক্যানন ভিউ পয়েন্ট। এই ক্যানন ভিউ পয়েন্টের সাথে আপনারা দেখে নিতে পারবেন এই ফোর্টের বিখ্যাত চন্দ্রপ্রভু জৈন টেম্পল। তাই সবার প্রথমে দেখে নিন জৈন টেম্পল, তারপর চলে যান ক্যানন ভিউ পয়েন্টে। তো এই জৈন টেম্পলটা এখন তো বন্ধ, সকাল 7টা থেকে দুপুর 2টো পর্যন্ত এই মন্দিরটা খোলা থাকে, আর বিকেলে 6:30 থেকে 7:30 পর্যন্ত খোলা থাকে আরতির জন্য। তো আমরা এখন এসে দেখলাম বন্ধ, কিছু করার নেই, ব্যাড লাক। তো আমরা চলে যাব এখন সান ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। তো ফোর্টের মধ্যে গলিটা কিন্তু একটু হটস্পট, হ্যাঁ, আপনাদের জন্য বেস্ট যেটা হবে সে এখানকার কিছু লোকজন সবসময় আশেপাশে থাকে, কারণ এখানে পুরো বসতি রয়েছে। যে কাউকে একটু জিজ্ঞাসা করবেন যে ক্যামেল ভিউটা কোথায় আছে, জৈন মন্দির কোথায় আছে, সবাই গাইড করে দেবে আপনাকে। এখানে লোকজনের কোনো সমস্যা নেই, একদম সেই মতো গাইড শুনে শুনে চলে আসবে, কোনো আলাদা করে গাইড নেওয়ার দরকার নেই, যদি একান্তই না আপনার দরকার থাকে ইতিহাস জানার জন্য। আমরাও সেই লোকজনদেরকে জিজ্ঞাসা করতে করতে ক্যানন ভিউ পয়েন্টে চলে এসেছি। এইরকম একটা ন্যারো, আর এই হচ্ছে সেই ক্যানন। এই ক্যাননটাকে এখানে এইভাবেই থাকে, আর এখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে। কোনো এক সময় এখানে এই ক্যাননটা কিন্তু কার্যকারিতা ছিল, এখানে ক্যাননটাকে এইভাবেই রাখা ছিল এবং এখান থেকে গোলা বারুদ একদম ওই দিকে ছুড়ে দেওয়া হতো। ক্যানন ভিউ পয়েন্ট দেখে আপনারা আবার দশেরা চকে ফেরত আসুন। তারপর এই চকের উত্তরে ঘুরে আসুন রাজা ও রানী মহল। এই যে এখানে লেখা আছে দেখুন, রাজা কা মহল।
রাজারানী মহলটা কিন্তু সকাল 7টা 7:30 থেকে 6টা পর্যন্ত গরমকালে, আর শীতকালে সকাল 8:30 থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। তো টিকিট আমরা নিয়ে নিয়েছি। এই টিকিটটা কিন্তু 200 টাকা পার পার্সন, ইনক্লুডিং ক্যামেরা, মানে ক্যামেরা ইনক্লুডিং মোবাইল, কারণ মোবাইলের জন্য এখানে আলাদা করে টাকা দিতে হয়। জয়সালমীরের 850 বছরের পূর্তি উপলক্ষে 2005 সালের অগস্ট মাসে রাজস্থানের গভর্নর শ্রীমতী প্রতিভা পাটিল এই রাজা ও রানী মহলের উন্মোচন করেন। নাম্বার অনুযায়ী সাজানো প্রত্যেকটি জায়গা আপনারা একে একে ঘুরে দেখতে পারবেন। তবে আমাদের ক্ষেত্রে প্রথম পয়েন্ট সোয়ানগিয়া মাতা টেম্পল ওই দিন বন্ধ ছিল, তাই চললাম দ্বিতীয়টির পথে। এই রাজা ও রানী মহলে তখনকার সময় রাজা রানীদের ব্যবহৃত জিনিস, পোশাক আশাক, যুদ্ধ সামগ্রী ও আরও অনেক কিছু সাজিয়ে রাখা আছে, যা আপনার ঘুরে দেখতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। আপনারা চাইলে 500 টাকা দিয়ে একটা গাইড নিয়ে এই জায়গাটি ঘুরে দেখতে পারেন সমস্ত ইতিহাস জানার জন্য। এই ফোর্ট ট্যুরের ডিটেল ভিডিও আমার রাজস্থানের জয়সালমীর ট্যুর প্লেলিস্টে অ্যাভেলেবেল আছে, ওখান থেকে আরও ডিটেলসে দেখে নিতে পারেন। ফোর্ট দেখা শেষ করে এবার আপনারা চলে যান পরবর্তী প্লেস পাটন কি হাভেলি দেখতে। গুগল ম্যাপে করে আমাদের দেখাচ্ছে 7 মিনিট হাঁটলে আমরা পৌঁছে যাবো পাটন কি হাভেলিতে। 600 মিটার এখান থেকে মেন একদম রাস্তার মধ্যে দিয়ে আমরা হেঁটে হেঁটে পৌঁছে যাচ্ছি। মেন রাস্তা থেকে আমরা ডান দিকে একটা গলি ধরলাম, যেটা দিয়ে দেখাচ্ছে এই যে ওয়ে টু পাটওয়া হাভেলি। তো আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন লোককে জিজ্ঞাসা করা। গুগল ম্যাপে হয়তো প্রবলেম হলেও হতে পারে, সবচেয়ে বেস্ট এখানে লোকাল দোকান আছে, লোকাল লোকেদেরকে জিজ্ঞাসা করবেন, তারা রাস্তাটা আপনাকে ভালোভাবে দেখিয়ে দেবে। আমরা পাটন কি হাভেলির ভিতরে ঢুকছি। এখানে টিকিট কেটে ঢুকতে হয়। এই যে এটা মিউজিয়াম, যেরকম বললাম যে এটা একটা মিউজিয়াম, এন্ট্রি ফি লেখা আছে, টিকিট কাউন্টার। তো আমরা টিকিট নিয়ে নিয়েছি, এই হচ্ছে টিকিট। আর সকাল 9:30 থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত খোলা থাকে এই পাটন কি হাভেলি। এখান থেকে টিকিট কাটতে হবে, টিকিট কেটে এইখান থেকে এন্ট্রি করতে হবে। এইটা হচ্ছে এন্ট্রি গেট। চলুন। এই সিঁড়িগুলো কিন্তু খুব খাড়াই, দেখছেন তো কতটা খাড়াই করে সিঁড়িগুলো তৈরি হয়েছে। তো ঢুকেই আমরা হওয়ার প্রথমে যে চমকটা পেলাম সেটা হচ্ছে জায়গাটাকে বলা হয়েছে শীষ মহল। শীষ কথা মানে হচ্ছে সীসা, হিন্দি শব্দ সীসার থেকে মানে আয়নার থেকে এসছে। পুরো জায়গাটা আয়না দিয়ে তৈরি। আর এই শীষ মহলের মধ্যে দেখেন পুরো গল্প দেওয়া আছে। রাজাদের কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, এখানে সবাই মিলে যাচ্ছে, পালকিতে করে রানী যাচ্ছে। আর এইখানে না একটা মন্দির আছে, এই মন্দিরটা হচ্ছে ঘরের, মানে আমরা যেরকম ঘরে মন্দির তৈরি করি ঠাকুরের জন্য, সেরকমভাবে এখানে মন্দির তৈরি। আর এই পুরো মহলটাকে বলা হচ্ছে মোহিনী বিলাস। পরের রুমে ঢুকলেই আমরা পেলাম হচ্ছে কয়েন। এখনকার দিনে ব্যবহার করা সমস্ত কয়েনগুলোকে এখানে সাজিয়ে রাখা আছে। এইগুলো হচ্ছে সব কয়েন। আর কয়েনের পরে এগুলো যেটা দেখছেন এগুলো হচ্ছে বাটখারা বলে, মানে আমাদের সময় যে বাটখারা আছে সেই বাটখারাগুলোকে এগুলো ওই সময়কার বাটখারা। লেখা রয়েছে ওয়েট অ্যান্ড মেজার্স। আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখুন এখানে, তখনকার সময়ের ইনকাম ট্যাক্স 1945 ইনকাম ট্যাক্স রেট 1500 টাকা টোটাল ইনকাম হলে নীল ছিল তখন। 3500 টাকা থেকে 5000 টাকার উপর হলে 8 পাইস, মানে এই পুরোটা হচ্ছে ইনকাম ট্যাক্সের 1945 সালে। এই পাটন কি হাভেলির ইতিহাস ঘুরে ঘুরে দেখতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। এই পাটন কি হাভেলির ডিটেলস ভিডিও আমার রাজস্থানের জয়সালমীর ট্যুর প্লেলিস্টে অ্যাভেলেবেল আছে, ওখান থেকে একবার আরও ডিটেলসে দেখে নিতে পারেন। এরপর যদি আপনার কাছে সময় বেঁচে থাকে তাহলে গাদিসার লেকের ইভিনিংয়ে লাইট অ্যান্ড সাউন্ড শো ঘুরে আসতে পারেন, অথবা জয়সালমীরের ওয়ার মিউজিয়াম দেখে আসুন। আমরা ভিডিও করার চক্করে অনেক রাত করে ফেলায় এই জায়গা দুটো মিস করেছি, তবে আপনারা চাইলে সাইট সিনটা একটু সকাল সকাল শুরু করে খুব সহজেই এই জায়গাগুলো ঘুরে আসতে পারবেন। তাহলে ডে 1-এ প্রথম থেকে দেখলে আপনারা জয়সালমের পৌঁছে দেখবেন গাদিসার লেক, তারপর হোটেলে পৌঁছে ব্রেকফাস্ট সেরে শুরু করবেন ফোর্ট ঘুরে দেখা। ফোর্টের ভিতরে 4টি গেট, চামুন্ডা মাতা মন্দির, জৈন মন্দির, ক্যানন ভিউ পয়েন্ট, রাজা ও রানী মহল ঘুরে চলে যাবেন পাটন কি হাভেলি দেখতে। আর সময় থাকলে জয়সালমের ওয়ার মেমোরিয়াল ও গাদিসার লেকের লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে পারবেন। আর এরপর হোটেলে পৌঁছে রাতের ডিনার সেরে আজকের দিনটাকে এইভাবে শেষ করুন। ডে 2-তে আপনারা পাড়ি দেবেন জয়সালমীর সিটি থেকে 75 কিলোমিটার দূরে স্যাম স্যান্ড ডিউন্সের উদ্দেশ্যে, যাকে আমরা সবাই থর মরুভূমি নামেই চিনি। এবার জেনে নিই স্যাম স্যান্ড ডিউন্সের প্যাকেজ কীভাবে বুক করবেন বা প্যাকেজ ছাড়া কীভাবে ঘুরবেন। এই স্যাম স্যান্ড ডিউন্সের জন্য আমি অবশ্যই রিকমেন্ড করব হোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলে একেবারে A to Z বুক করে তবেই যান, যাতে পথে ঘুরে বেড়ানোর মাঝে আপনাকে কোনো কিছু চিন্তা করতে না হয়। ঠিক বুঝতে পারলেন না তো? শুনুন, সবার প্রথমে আপনার এই স্যান্ড ডিউন্সের প্যাকেজে একটা 4 হুইলার ক্যাব অ্যাড করুন। ফ্যামিলি বা কাপল নিয়ে গেলে আমি অবশ্যই বলবো সামান্য পয়সা বেশি দিয়ে শান্তিতে ঘুরে বেড়ানোর জন্য 4 সিটার বা 6-7 সিটার আপনার চয়েস মতো ক্যাব অ্যাড করুন। এই গাড়িটি আপনাকে দ্বিতীয় দিন হোটেল থেকে পিক আপ করে স্যান্ড ডিউন্সে পৌঁছে দিয়ে আবার ডে 3-তে সমস্ত সাইট সিন ঘুরিয়ে জয়সালমীর স্টেশনের কাছে ছেড়ে দেবে। সেইভাবেই কথা বলে রাখবেন। আপনি যদি একান্তই বাইকে এক্সপ্লোর করতে চান তাহলে এই ব্যাপারে কোনো কথা বলার দরকার নেই। ফোর্টের কাছে বাইক রেন্টাল শপ থেকে 2 দিনের জন্য একটা বাইক ফুল ট্যাঙ্ক পেট্রোল ভরে রেডি করে নিন।
এবার বলি এই 2 দিন কি কি করবেন। দ্বিতীয় দিন স্যান্ড ডিউন্সে যাওয়ার পথে দুটো সাইট সিন প্লেস আছে যেটি আপনি ঘুরে তারপর স্যান্ড ডিউন্সে দুপুরবেলা পৌঁছাবেন। স্যান্ড ডিউন্সে আপনার জন্য সুইস টেন্ট ক্যাম্প বুক করা থাকবে, যার সম্পর্কে আমি ভিডিওর আগে গিয়ে ডিটেলসে শেয়ার করছি। এই টেন্টে লাগেজ রেখে আপনি এখানে বিভিন্ন অ্যাক্টিভিটি করতে পারেন, যেমন জিপ সাফারি, ক্যামেল সাফারি, প্যারামোটরিং, এডিভি রাইডিং। এগুলোর মধ্যে থেকে আপনারা যেগুলো করতে চান সেগুলো আপনার প্যাকেজে ইনক্লুড করিয়ে নিন যখন আপনি ডে 1-এ স্যান্ড ডিউন্সের প্যাকেজ বুক করবেন। এবার আসি টেন্ট অ্যাকোমোডেশনের ব্যাপারে। এই স্যান্ড ডিউন্সে সাধারণত সবাই একটা রাত এই বালিয়াড়িতে কাটাতে আসে। আপনি চাইলে 2 রাতের প্যাকেজও বুক করতে পারেন, তবে সেই ক্ষেত্রে চার্জেস একটু বেড়ে যাবে। এই 1 রাতের অ্যাকোমোডেশনের প্যাকেজের মধ্যে আপনাদের 2 জন বা 3 জনের বেসিসে ক্যাম্পের মধ্যে একটা সুইস টেন্ট থাকবে। স্যান্ড ডিউন্সে পৌঁছে ওই দিনকের ইভিনিং স্ন্যাক্সের সাথে থাকবে বিকেলবেলার একটা ভরপুর ট্রেডিশনাল রাজস্থানী এন্টারটেনমেন্ট মিউজিক এবং ড্যান্স শো। তারপরে থাকছে ডিনার, আর শেষ দিনে মর্নিং এ টি ও ব্রেকফাস্ট ইনক্লুড থাকে। ডে 3-তে ব্রেকফাস্ট সেরে সারাটা দিন আপনাকে জয়সলমীরে আরও কিছু সাইট সিন ঘুরিয়ে আপনার ক্যাব সন্ধ্যেবেলা পৌঁছে দেবে জয়সলমীর স্টেশনে। সমস্ত সাইট সিনের ব্যাপারে আমি ভিডিওর আগে গিয়ে ডিটেলসে শেয়ার করছি। এই প্যাকেজটিকে যদি একটু সামারাইজ করি তাহলে আপনার প্যাকেজে ইনক্লুড থাকছে সবার প্রথমে একটা 4 সিটার অথবা 6-7 সিটার কার, সঙ্গে থাকছে ওই 2 দিনের জন্য ড্রাইভার। অ্যাকোমোডেশনে থাকছে 2 জন বা 3 জন প্রতি একটা সুইস টেন্ট ক্যাম্প থেকে জিপে করে আপনাকে নিয়ে যাবে থর মরুভূমিতে। সেখানে আপনি আপনার বুকিং অনুযায়ী অ্যাক্টিভিটি করতে পারবেন। তারপর সন্ধ্যেবেলা ক্যাম্পে ফিরে এসে ইভিনিং স্ন্যাক্সের সাথে থাকছে এন্টারটেনমেন্ট ও রাতের ডিনার। সব শেষে পরের দিন সকালে ব্রেকফাস্ট করে 4টে সাইট সিনের উদ্দেশ্যে বেরোনো। এই সব কিছু যদি আপনারা একটা 4 সিটার কারে 3 জনের জন্য করেন তাহলে আনুমানিক 15,000 টাকা খরচা পড়বে, মানে মাথা পিছু 5,000 টাকা খরচা হবে। আমি এই স্যান্ড ডিউন্সের প্যাকেজ জয়সলমীর ফোর্টের ভিতরে সুরিয়া গেস্ট হাউস, যেখানে আমাদের প্রথম দিনের নাইট স্টে হয়েছিল, সেখান থেকে বুক করেছিলাম। ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া থাকলো, আপনারা চাইলে এদের থেকে বুক করাতে পারেন, অথবা আমি ওই ডিরেক্ট ক্যাম্প সাইটের কন্ট্যাক্ট নাম্বার ও আমাদের ড্রাইভার ভূপেন্দার সিং এর কন্ট্যাক্ট দিয়ে দিলাম, যোগাযোগ করে নিতে পারেন। তাহলে এবার ডে 2-তে আপনি হোটেলের সমস্ত লাগেজ গুছিয়ে সকাল 11 থেকে 12টার মধ্যে লাঞ্চ সেরে ফেলুন। আপনার স্যান্ড ডিউন্সের বুক করা ড্রাইভার আপনাকে 12টা থেকে 12:30টার মধ্যে পিক আপ করে নেবে। আপনার সমস্ত লাগেজ গাড়িতে তুলে দিন আর বেরিয়ে পড়ুন যাত্রাপথে। এমনিতে জয়সলমীর ফোর্ট থেকে স্যান্ড ডিউন্সের দূরত্ব 40 কিলোমিটার, কিন্তু যাবার পথে আপনাকে 2টো সাইট সিন প্লেস যেতে হবে, তাই দূরত্বটা একটু বেড়ে 75 কিলোমিটার হবে। জয়সলমীর সিটি থেকে বেরিয়ে আপনি সবার প্রথম সাইট সিনে চলে যান আমার সাগর জৈন টেম্পল। এটা হচ্ছে সেই মন্দির, এর ভিতরে আমরা ঢুকবো। তো ইন্ডিয়ানদের জন্য কোনো চার্জেস লাগে না, ফরেনার্সদের জন্য 100 টাকা লাগে, আর আমাদের ক্যামেরার জন্য 50 টাকা দিতে হবে। সে মোবাইল হোক আর ক্যামেরা হোক সবার জন্য 50 টাকা, যদি তুমি ভিডিও করো। সুন্দর মন্দিরটা, একটু সামনে যাই, সামনে গিয়ে দেখাবো। আর এখানেও একটা মন্দির আছে। জয়সলমীরের সোনার কেল্লাতেই আমরা আগের পর্বে জৈন টেম্পল দেখেছিলাম, তবে সেটি সেদিন বন্ধ থাকায় ঢোকা হয়নি। আজ জয়সলমীর সিটি থেকে 8 কিলোমিটার দূরে এই বিশাল জৈন টেম্পলটির নাম আমার সাগর জৈন টেম্পল। তো আমরা ওইখান থেকে আসলাম, এই মন্দিরটার উপরে উঠবো। কাজগুলো কিন্তু মন্দিরের এখানে খুব সুন্দর, পুরো রাজস্থানী ফ্লেভারের মন্দির। আমরা যখন সাউথ ইন্ডিয়া যাই তখন সাউথ ইন্ডিয়া স্টাইলের মন্দির, আর এখন রাজস্থানে এসেছি, রাজস্থানের মন্দির। এই মন্দির প্রাঙ্গণের ভিতরেই অনেক ছোট ছোট মন্দির সুসজ্জিত আছে, আর তার সাথে আছে সুন্দর সাজানো ফুলের গাছ। মন্দিরের ডান দিকের খালি জায়গাটি বর্ষাকালে বৃষ্টির জলে একটি ভরা লেকে পরিণত হয়ে যায়, যাকে অমর সাগর লেক নামে সবাই চেনে। ভিতরে কিন্তু এটা জৈন টেম্পল, আর মহিলারা মুখটাকে গার্ড করে ভগবানের পুজো দিচ্ছিল। সুন্দর জায়গাটা, বেশ শান্ত পরিবেশ, সুন্দর কারিগরি করে বানানো, অদ্ভুত লাগছে দেখতে। প্রধান মন্দিরের নিচের তলা ও উপরের তলাতে ভগবান মহাবীরের বিভিন্ন অবতারের পূজা করা হয়ে থাকে। মূল মন্দিরের নিচের তলাতে সুন্দর বসার ব্যবস্থা আছে, যেখানে বসে আপনি পূজা পার্বণের কাজ সম্পন্ন করতে পারেন। এই জৈন টেম্পল দেখা শেষ করে এবার চলে যান রাজস্থানের বিখ্যাত ভুতুরে গ্রাম কুলধারাতে। তো আমরা কুলধারা এসে পৌঁছলাম। এখানে দেখাচ্ছে টিকিটের প্রাইস 20 টাকা প্যাসেঞ্জার দিয়ে, আর গাড়িতে 50 টাকা। আর এইটা হচ্ছে মেন এন্ট্রি গেট। তো এইটা হচ্ছে কুলধারার পার্কিং। এখানে আপনারা আসলে গাড়ি বাইক যেটা নিয়ে আসবেন সেগুলো এখানে পার্ক করতে পারবেন। এদিকটা হচ্ছে কুলধারার মেন গ্রামটা। আমরা এখন এই গ্রামটাই দেখতে যাব। গ্রামের ম্যাক্সিমামটাই ধ্বংসাবশেষ, কিছু জায়গাকে রিনোভেট করে পর্যটকদের জন্য একটু সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে, ম্যাক্সিমামটাই নষ্ট হয়ে গেছে। যদি খেয়াল করেন যে এইসব জায়গাগুলো, এগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, এগুলো কিন্তু গ্রামের একটা অংশ ছিল। আর এই যে সামনে যেগুলো দেখছেন, এগুলো ট্যুরিস্টদের জন্য নতুন করে সাজিয়ে রাখা হয়েছে। জায়গাটা থেকে ঢুকলাম, এইটা হচ্ছে সাজিয়ে রাখা হয়েছে, এগুলোকে সাজানো হয়েছে নতুন করে। আর এই দিকটা যদি দেখেন, এই দিকটা কিন্তু অরিজিনাল গ্রাম ছিল, যেটা একেবারে পুরো ধ্বংসাবশেষ পড়ে আছে এখানে।
আজ থেকে কম করে 300 বছর আগে অনেক ছোট ছোট গ্রাম নিয়ে বিস্তীর্ণ ছিল এই কুলধারা, যেখানে প্রায় 1500 পালিওয়াল ব্রাহ্মণ ফ্যামিলি 5 শতাব্দী ধরে সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করত। 100 থেকে 150টার উপরে পরিবার ছিল। রাতারাতি একদম মানে এক রাতের মধ্যে পুরো গ্রাম খালি হয়ে গেছিল। তাহলে এমন কি হলো যে রাতারাতি পুরো এলাকা একেবারে খালি হয়ে গেছিল? লোকালে কেউ কেউ বলেন সালিম সিং নামে কোনো এক মন্ত্রীর অত্যাচারে জর্জরিত ছিল এই গ্রাম, আর তার মধ্যে এই গ্রামের প্রধানের কন্যা সেই সালিম সিং এর নজরে আসে ও তিনি সবার অমতে ওই মেয়েকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন। সাথে এমনও হুমকি দেন যে এই বিয়ে না দিলে তার অত্যাচারের আরও ভয়ঙ্কর রূপ এই গ্রামবাসীকে দেখতে হবে। এই সব কিছুর থেকে হয়তো মুক্ত পাওয়ার জন্য গ্রামের সবাই মিলে এক রাতের মধ্যে সব কিছু ছেড়ে চলে যায় নিরুদ্দেশের পথে, আর সাথে এই অভিশাপও দিয়ে যায় যে এই জায়গায় কোনোদিন আর কোনো বসতি গড়ে উঠবে না। আমরা যেগুলো দেখছি এগুলো কিন্তু পুরো গ্রামের মানুষের সেই ঘরগুলো, যে ঘরগুলো তারা বাস করত। এবং দেখতে পাচ্ছেন এগুলো উঠোন টাইপের রয়েছে, আর এটা একটা ঘরের দরজা, আর এই যে পুরো কাঠের ছাদ। কুলধারা থেকে বেরিয়ে সোজা পৌঁছে যান আপনার ক্যাম্প সাইটে, আর আপনাদেরকে দেখায় এই ক্যাম্পের সুইচ টেন্ট ঠিক কীরকম কোয়ালিটির হয়। তো সবার প্রথমে টেন্টের ভিতরে ঢুকে দেখুন খালি একবার এত বড় একটা টেন্ট। এইটা হচ্ছে একটা বড় বেড। এই বেডটা কিন্তু আপনার শুধুমাত্র দুজনের জন্য নয়, এখানে 3 জন আরামসে শুতে পারবে। আর এইখানে আছে হচ্ছে চেয়ার, একদম খুব সুন্দর লাগছে কিন্তু, মানে খুব কমফোর্ট। পরে বসবো, আপনাদেরকে আগে দেখিয়ে নিই বাথরুমটা। এখানকার এই সুইচ টেন্টের বাথরুম, সবার টেন্টে বাথরুম নিয়ে একটা ধারণা থাকে, কিন্তু সেই ধারণাটা ভাঙার জন্য হচ্ছে এই বাথরুমটা। দেখুন এই বাথরুমটা দেখুন, ভিতরে কিন্তু গিজার থেকে শুরু করে শাওয়ার, কল, ইভেন কোমোট, বেসিন, আয়না সব কিছু আছে। ক্যাম্পে আপনার নির্ধারিত টেন্টে লাগেজ রেখে যদি আপনি জিপ সাফারি বুক করে থাকেন তাহলে চটপট বেরিয়ে পড়ুন সাফারির উদ্দেশ্যে। ক্যাম্পের লোকজনরা আপনাকে একের পর এক সবকিছু গাইড করে দেবে, তাই চিন্তা বা মিস হয়ে যাবার কোনো কারণ নেই। চলুন আপনাদের সাথে শেয়ার করি এই স্যান্ড ডিউন্সের জিপ সাফারি ঠিক কিরকম মজাদার হয়। সাফারি অনেক করেছি, কিন্তু স্যাম ডিউনের এই জিপ সাফারি একটা অন্য পর্যায়ে। ওই রকম গতির মধ্যে বালিতে গাড়ি চড়া, তাও আবার গাড়ির বাইরে শুধু হাতল ধরে দাঁড়িয়ে থাকা, এটা একটা আলাদা অভিজ্ঞতা যেটা নিজে না করলে বুঝতে পারবে। জিপ সাফারি করে আপনারা পৌঁছে যাবেন একদম থর মরুভূমিতে, যেখানে দেখতে পাবেন আরো অনেক পর্যটকরা বিভিন্ন অ্যাক্টিভিটিতে মত্ত। এরই মধ্যে আমরা এবার করব উটের সাফারি, যেটি আমাদের ওই স্যাম ডিউন প্যাকেজের সাথেই ইনক্লুডেড ছিল। এই প্যাকেজ ছাড়া আপনারা নিজেরাও 100 থেকে 150 টাকার বিনিময়ে এই উটের পিঠে চড়ে ঘুরে বেড়াতে পারেন। উট চলেছে মুক্তি তুলে, দীর্ঘ ইটিওই আছে ঝুলে। আপনারাও আপনাদের বুক করা অ্যাক্টিভিটি বা এক্সট্রা টাকা দিয়ে পছন্দ মতো অ্যাক্টিভিটি করে সানসেট এনজয় করে ওই একই জিপে করে রিটার্ন চলে আসুন। আর হ্যাঁ, জিপ সাফারি করে থর মরুভূমি পৌঁছে জিপের ড্রাইভারের কন্ট্যাক্ট নাম্বারটি অবশ্যই নিয়ে রাখবেন, কারণ ওরা আপনাকে ছাড়াও আরও অনেক পর্যটককে একের পর এক নিয়ে যাওয়া নিয়ে আসা করে থাকে। সন্ধ্যেবেলা ক্যাম্পে পৌঁছে জলখাবারের সাথে এই রাজস্থানের ট্রেডিশনাল মিউজিক ও ড্যান্স শো দেখুন। কলকাতায় আমাদের বাঙালি সাংস্কৃতিক অনুষ্ঠান অনেক দেখেছি, কিন্তু রাজস্থানের এই ট্র্যাডিশনাল সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান আজ আমি প্রথম দেখব। আপনারাও যদি আমার মতো প্রথমবার হন তাহলে বসে পড়ুন একসাথে এই আসর জমাতে।
তাহলে ডে 2 কে প্রথম থেকে দেখলে দুপুরবেলা হোটেল থেকে বেরিয়ে সবার প্রথমে যাবেন আমারসাগর জৈন টেম্পল, তারপর কুলদারা ঘুরে স্যাম ডিউন্সের ক্যাম্পে পৌঁছাবেন, সেখানে জিপ সাফারি করে থার মরুভূমি পৌঁছাবেন, আর ক্যামেল সাফারির সাথে আরো অ্যাক্টিভিটি করে সানসেট এনজয় করে ক্যাম্পে রিটার্ন করবেন। তারপর ইভিনিং স্ন্যাক্সের সাথে রাজস্থানের ট্রেডিশনাল মিউজিক ও ড্যান্স শো এনজয় করুন ও সবশেষে ডিনার করে আজকের দিনটাকে এখানেই শেষ করুন। ডে 3 মানে জয়সলমীরে আজ আপনাদের শেষ দিন। সকাল সকাল রেডি হয়ে সমস্ত লাগেজ প্যাক করে সোজা চলে যান সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সারতে, আর একই সাথে আপনার ক্যাবের ড্রাইভার ভাইকে একটা কল করে জানিয়ে দেবেন যে আপনারা কখন বেরোবেন, সেই মতো ড্রাইভার গাড়ি নিয়ে চলে আসবে ক্যাম্প সাইটে। আজকে যে সাইট সিনগুলো দেখতে যাবেন সেগুলো ডিস্টেন্স এই ক্যাম্প সাইট ও জয়সলমীর সিটি থেকে অনেকটাই দূরে, তাই চেষ্টা করবেন সকাল 8:30 থেকে 9টার মধ্যে একেবারে ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরিয়ে যেতে। একটু মন দিয়ে শুনুন, আজকে যে সাইট সিনগুলো দেখবেন সেগুলোকে আগে থেকে প্রথম দিন স্যান্ড ডিউন্সের প্যাকেজে বুকিং করার সময় অবশ্য করেই বলে দিতে হবে। আমি দ্বিতীয় দিন মাথাপিছু যে 5,000 টাকা স্যান্ড ডিউন্সের বাজেট দিয়েছিলাম তার মধ্যে আজকের এই সাইট সিন প্লেসেসগুলো ধরা আছে। ব্রেকফাস্ট কমপ্লিট করে গাড়িতে উঠে পড়ুন, আর সবার প্রথমে আপনারা চলে যান 125 কিলোমিটার দূরে তেনট মাতা মন্দির, যেখানে যেতে সময় লাগবে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা মতো। তো আমরা এসেছি এই রাস্তা থেকে এসে এখানে মন্দিরের এদিকে পার্কিং আছে, প্লাস এই দিকটাতেও প্রচুর পার্কিং আছে। তো এইটা হচ্ছে তেনট মাতা টেম্পলের গেট, মন্দিরের ঠিক এই সাইডটা পার্কিং রয়েছে। এই টেম্পলটা কিন্তু মেনটেন করে পুরোপুরি বিএসএফ, মানে পুজো থেকে শুরু করে ফল প্রসাদ সমস্ত কিছু মেনটেনেন্স সমস্ত কিছু কিন্তু বিএসএফ এর লোকেরা করে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখুন, এখানে লেখা আছে পলিথিন বর্জিত স্থল। তো এটা মাথায় রাখবেন, এখানে কোনো প্লাস্টিকের জিনিসপত্র নিয়ে কারণে এখানে নোংরা করবেন না, না হলে কিন্তু আপনাকে ফাইন দিতে হতে পারে। এখানটাতে অনেক ফুড স্টলও আছে, এই দিকটাতে আছে বিএসএফ এর হসপিটাল, প্লাস এখানে আপনাদের ধর্মশালাও আছে যেখানে আপনারা ফ্রিতে থাকতে পারবেন। আর যদি আপনারা পার্সোনাল নর্মাল রুম নিতে চান, রুমের জন্য 100 টাকা করে দিতে হবে, আর যদি এসি রুম নিতে চান তাহলে এসি রুমের জন্য 750 টাকা করে দিতে হবে। এখানে জুতো খুলে রাখতে হবে আমাদেরকে। এই তেনট মাতা টেম্পলটি লোঙ্গেওয়ালা থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত। 1971 সালে ঘটে যাওয়া সেই লোঙ্গেওয়ালা যুদ্ধে এই মন্দিরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, যেটি ভিডিওর আগে গিয়ে জানতে পারবেন। তো আমরা এখন মন্দিরের ভিতরে ঢুকে গেছি, আর এখানে সবাই লাইন দিয়ে দর্শন করছে। এখান থেকে লাইনটা পুরো ওইভাবে গিয়ে ওইদিকে আসল তেনট মাতার মন্দির রয়েছে। তো এখানে মন্দিরের ভিতরে কিন্তু অনেক কিছু দেখার আছে, অনেক কিছু জানার আছে। জয়সলমীর, যেমন এখানে জয়সলমীর ফোর্ট, এখানে সমস্ত পোর্ট্রেট রাখা রয়েছে। এই হচ্ছে মন্দিরের মূর্তি, তেনট মাতা মূর্তি, আর এই হচ্ছে সেই বোমগুলো, এই বোমগুলোকে এখানে সাজিয়ে রাখা আছে। আর এই যে সমস্ত আর্মিদের পোর্ট্রেট সাজানো রয়েছে, এরকম 450 বোম, 400 থেকে 450 বোম এরকম এই মন্দিরের আশেপাশে লোঙ্গেওয়ালা ওয়ারের সময় পড়েছিল। আর এই বোমগুলো যখন পড়েছিল এই মন্দিরকে কিন্তু কোনো ক্ষতি করতে পারেনি, মানে এটা একটা অদ্ভুত অবাক করা জিনিস। এই যে পোর্ট্রেটগুলো দেখাচ্ছে। মন্দিরটি দর্শনের জন্য সকাল 7:30 থেকে রাত্রির 8টা পর্যন্ত খোলা থাকে, আর এই মন্দিরে সকাল ও বিকেলে 2 বার আরতি করা হয়, যার সময় তালিকা আমি স্ক্রিনে শেয়ার করব। মন্দিরের প্রধান দেবী তেনট মাতার পাশাপাশি মহাদেবের বীরেশ্বর রূপেরও পুজো করা হয়ে থাকে। প্রাচীনতম চারণ সাহিত্য অনুসারে তেনট মাতা হলেন ঐশ্বরিক দেবী হিংলাজ মাতার অবতার, যাকে আরেকভাবে যুদ্ধের দেবীও বলা হয়। তেনট মাতা টেম্পল দেখে এবার আপনারা চলে যান ইন্দো পাক বর্ডারের উদ্দেশ্যে। তো আমরা এখন তেনট মাতা থেকে 20 কিলোমিটার দূরে ইন্দো পাক বর্ডারে যাব। তো ইন্দো পাক বর্ডারে যাওয়ার জন্য কিন্তু আপনাকে অবশ্যই পাস করতে হবে। এই এখানে যে বিএসএফ হসপিটাল আছে, হসপিটালের ঠিক গায়ে যে টেন্টটা আছে, টেন্টের এখানে পাস করানো হয়। ये पास बनता है बॉर्डर के लिए और इससे परमिशन लिया जाएगा। एक पास इधर रहेगा, एक पास हमको देगा, आगे जाके 2 जगह चेकिंग होगा। তো এই পাস বানাতে কিন্তু কোনো এক্সট্রা টাকা লাগবে না। আর অবশ্যই আপনারা যদি স্কুটি নিয়ে আসেন, স্কুটি নিয়ে কিন্তু যেতে পারবেন না, আপনাকে স্কুটি নিয়ে আসলেও এখান থেকে গাড়ি ভাড়া করে তারপরে যেতে হবে। আপনাদের যদি প্রাইভেট গাড়ি থাকে তাহলে আপনাকে কোনো এক্সট্রা টাকা দিতে হবে না। যদি আপনি এখান থেকে গাড়ি নিয়ে যেতে চান তাহলে 1200 টাকা করে পার কারে আপনাকে খরচা করতে হবে। তো আমরা কিন্তু তেনট মাতা টেম্পল থেকে বেরিয়ে গেছি, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ইন্দো পাক বর্ডারের পথে। এই বর্ডারের পথে কিন্তু আপনারা 2টো চেকপোস্ট পাবেন। এই 2টো চেকপোস্টে অবশ্যই পাসটাকে সাইন করিয়ে নেবেন, নাহলে কিন্তু আপনাকে অসুবিধায় পড়তে হবে। এবং অবশ্য করে এই পাসটা যতক্ষণ এই এলাকাতে আছেন সঙ্গে রাখবেন। তো আমরা চলে এসেছি ইন্দো পাক বর্ডারে। তো এইটা হচ্ছে পার্কিং, আর এইটা হচ্ছে বর্ডারের গেট। আমরা এর ভিতর দিয়ে ঢুকবো, অনেক কিছু আছে ভিতরে, চলুন আমরা এক এক করে দেখবো আর জানবো। প্রথমে ঢুকেই দেখতে পাচ্ছি এখানে একটা বাচ্চাদের খেলার জায়গা। যদিও এখন সূর্যের প্রচন্ড তাপ,
বিকেলের দিকে হয়তো এই জায়গাটা ভালো লাগবে বাচ্চাদের জন্য, নাহলে সূর্যের তাপ লাগবে। এই ইন্দো পার্ক বর্ডার, তেনোটমা টেম্পল, লঙ্গেওয়ালা এগুলো কিন্তু সব মার্চের পরে বন্ধ হয়ে যায়, মানে এতটাই গরম থাকে সেই সময়, মার্চ থেকে জুলাই পর্যন্ত বন্ধ থাকে। এই ইন্দো পার্ক বর্ডারে এন্ট্রির জন্য কোনো টিকিট কাটতে হয় না। আপনারা ভিতরে কিছুটা গিয়ে ডান দিকে একটা ওয়াচ টাওয়ার থেকে বর্ডার দেখতে পারবেন। এই ইন্দো পার্ক বর্ডার নিয়ে ডিটেল ভিডিও আমার চ্যানেলের রাজস্থান জয়সলমীর ট্যুর প্লেলিস্টের তৃতীয় দিনে অ্যাভেলেবেল আছে। এই ভিডিওটি দেখার পর সেটি গিয়ে অবশ্যই দেখে নেবেন। বর্ডার দেখা শেষ করে এবার আপনারা চলে যান লঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়াল দেখতে। তেনোটমা থেকে এই ওয়ার মেমোরিয়ালের দূরত্ব 40 কিলোমিটার, যেতে সময় লাগবে 30 থেকে 40 মিনিট। তো আমরা পৌঁছে গেছি লঙ্গেওয়ালা ওয়ার মিউজিয়াম এবং ইউথ স্থলে। তো আপনারা যদি ইন্দো পার্ক বর্ডার থেকে আসেন তাহলে ওই দিক দিয়ে আসবেন, এসে এইখানে দাঁড়াবেন। এই দিকের লেফট সাইডে হচ্ছে লঙ্গেওয়ালা ইউথ স্থল আর রাইট সাইডে হচ্ছে লঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়াল। আর এই যে এখানে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব পার্কিং এরিয়া। এই পার্কিং এরিয়াতে গাড়িটা রেখে, আর এইখানে একটা সার্কেল পয়েন্ট আছে। এইখানে যে ম্যাপটা রয়েছে দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি ম্যাপটা দেখলে আপনাদের এই জায়গাটা সম্বন্ধে ক্লিয়ার হয়ে যাবে, পুরো ডিটেলসে লেখা রয়েছে। যেমন আমরা এই পার্কিংয়ের জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা দাঁড়িয়ে আছি। এখানে আমাদের লেফট সাইডে পড়ছে ওয়ার মেমোরিয়াল, এই যে 1 নম্বর লেখা রয়েছে। তারপরে 2 নম্বরে আছে লঙ্গেওয়ালা ক্যাফে, তারপরে 3 নম্বরে আছে লঙ্গেওয়ালা সাভেনির শপ, 4 নম্বরে হচ্ছে ইউথ স্থল, 5 নম্বরে মিউজিয়াম, আর 6 নম্বরে হচ্ছে অডিও ভিজুয়াল রুম, আর 7টা যেটা বললাম পার্কিং। তো এইভাবেই আমরা ঘুরবো। আমরা সবার প্রথমে চলে যাবো হচ্ছে লঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়ালে, এখান থেকে ঘুরে আসি। তারপরে আমরা যাব এই দিকে ইউথ স্থলের দিকে। এই ওয়ার মেমোরিয়াল দেখার জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না ও এটি প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে। এই ওয়ার মেমোরিয়াল ও মিউজিয়াম নিয়ে ডিটেল ভিডিও আমার চ্যানেলের রাজস্থান জয়সলমীর ট্যুর প্লেলিস্টের তৃতীয় দিনে অ্যাভেলেবেল আছে। এই ভিডিওটি দেখার পর সেটি একবার অবশ্যই দেখে নেবেন। তো এই ব্যাটেল গ্রাউন্ডের এখানে আপনার মিউজিয়াম ছাড়া এখানে একটা ডকুমেন্টারি শো হয়, 16 মিনিটের ডকুমেন্টারি শো, যেটার প্রাইস হচ্ছে 30 টাকা। তো তার জন্য আপনাকে এই মিউজিয়ামের ঠিক পাশেই টিকিট কাউন্টারটা রয়েছে, এই টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। এই লঙ্গেওয়ালা থেকে এবার আপনারা জয়সলমীর সিটির উদ্দেশ্যে রওনা দিন, আর পথে পড়বে রামগড় গ্রাম। না, এটা সেই শোলে মুভির রামগড় নয়। এই রামগড় একসময় বিখ্যাত ছিল এখানকার খাওয়া দাওয়ার জন্য। রামগড়ের মেন রাস্তার পাশে হোটেল বা রেস্টুরেন্ট থেকে দুপুরে লাঞ্চ সেরে নিন। লাঞ্চ সেরে পাড়ি দিন জয়সলমীরের উদ্দেশ্যে, আর পৌঁছে যান জয়সলমীর সিটি থেকে মাত্র 12 কিলোমিটার আগে আজকের লাস্ট সাইট সিন প্লেস বারাবাগ, যেটি খুবই বিখ্যাত সানসেটের জন্য। তো আমরা পৌঁছে গেছি বারাবাগে। এটা কিন্তু একটা সমাধিস্থল, এন্ট্রি করতে হয় ওখান থেকে 150 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, অলরেডি সানসেট হয়ে গেছে, আমরা একটু লেট হয়ে গেছে। তো চলুন আমরা ভিতরে দেখতে আমরা গল্প শুনবো। 16শো শতকে নির্মিত বারাবাগে সেই সময়কার মহান রাজকীয় সদস্যদের স্মরণে উল্লেখযোগ্য সমাধিসৌধ তৈরি করা হয়েছিল। এই সমাধিসৌধগুলোকে রাজস্থানী ভাষায় ছাত্রী বলা হয়। সর্বপ্রথম যে ছাত্রী বা সমাধিটি নির্মাণ করা হয়েছিল সেটি মহারাজা দ্বিতীয় জয় সিং এর স্মরণে, এবং এরপর আরও অনেকের অনুসরণে এখানে পরবর্তীতে ছাত্রী বা সমাধি তৈরি হয়েছিল। আপনারা যারা ফটোগ্রাফি পছন্দ করেন তারা কিন্তু এই জায়গাটিকে মিস করবেন না, আর চেষ্টা করবেন সানসেটের একটু আগে এখানে এসে অসাধারণ মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করার। বারাবাগ দেখা শেষ করে আপনার গাড়ির ড্রাইভার দাদাকে বলুন একেবারে জয়সলমীর স্টেশনে পৌঁছে দিতে। এখানে বলে রাখি, যদি আপনার বাড়ি ফেরার ট্রেন জয়সলমীর থেকে অনেক রাতে থাকে তাহলে স্টেশনের ওয়েটিং রুমে বা প্রথম দিনের মতো স্টেশনের পাশে একদম কম পয়সায় একটা হোটেল নিয়ে ঘন্টাখানেকের জন্য জিরিয়ে নিন। আর আপনারা যারা বাইক নিয়ে ঘুরবেন তারা এই বারাবাগ দেখে জয়সলমীর ফোর্টের কাছে এসে বাইকটি রিটার্ন করে দিন, আর একটা অটো নিয়ে চলে যান জয়সলমীর স্টেশনের উদ্দেশ্যে। তাহলে ডে 3কে প্রথম থেকে দেখলে সবার প্রথমে স্যান্ড ডিউন্সের ক্যাম্প সাইট থেকে বেরিয়ে আপনি চলে যান তেনোটমাতা মন্দির, তারপর ওখান থেকে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার, তারপর বর্ডার থেকে সোজা লঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়াল ঘুরে চলে যান বারাবাগে, আর তারপর পৌঁছে যান জয়সলমীর স্টেশন। এবার বলি জয়সলমীর থেকে কিভাবে বাড়ি ফিরবেন। ঠিক যেরকমটা এই ট্যুর প্ল্যান শুরুতে বলেছিলাম যে ভারতবর্ষের অন্যান্য স্টেটে যাবার জন্য এই জয়সলমীর থেকে কোনো ডিরেক্ট ট্রেন অ্যাভেলেবেল নেই। আপনাকে ঠিক একইভাবে জয়সলমীর থেকে প্রথমে ট্রেনে করে জয়পুর আসতে হবে, তারপর সেখান থেকে কলকাতা সহ ভারতের বিভিন্ন স্টেটে বাড়ি ফেরার জন্য ট্রেনে উঠে পড়ুন। ফ্লাইটের ক্ষেত্রেও আপনি একইভাবে দিল্লি বা মুম্বাই বা জয়পুর হয়ে আপনি বাড়ির উদ্দেশ্যে ফিরতে পারবেন। এই ভিডিওটি এগোনোর পূর্বে কিছু জরুরি কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। এই জয়সলমীর রেলওয়ে স্টেশনে আপনারা কুলির অপশন পেয়ে যাবেন। স্টেশনের পাশে IRCTC রিটায়ারিং রুম ও ওয়েটিং রুম অ্যাভেলেবেল আছে। এই জয়সলমীর ফোর্টের ভিতরে দুপুর 3টের আগে কোনো বড় গাড়ি বা অটো ঢুকতে পারে না, তাই লাগেজ বেশি থাকলেও সকালের দিকে আপনার কাছে পায়ে হেঁটে চলা ছাড়া কোনো অপশন নেই। স্যান্ড ডিউন্সে কোনো কংক্রিট হোটেল বা রিসোর্টের অপশন নেই। বিভিন্ন ক্যাম্পিং অর্গানাইজেশন এখানে ক্যাম্পের সুবিধা দিয়ে থাকে। অতীতে এই স্যান্ড ডিউন্সের প্যাকেজ বুকিং নিয়ে অনেকেই জালিয়াতির শিকার হয়েছেন, তাই সস্তায় স্যান্ড ডিউন্সের প্যাকেজ কোনো সংস্থা অফার করলে ভালো করে তার সত্যতা যাচাই করে নেবেন। সেরম হলে ওই ক্যাম্প সাইটের নাম দিয়ে ইউটিউবে আগে কেউ গিয়েছে কিনা সেটি ভালো করে দেখে তবেই বুক করবেন।
আপনারা যারা বাইক নিয়ে ঘুরবেন কিন্তু লাগেজ নিয়ে চিন্তিত, তাদের জন্য জয়সলমীরের হনুমান সার্কেলের কাছে একটি লকার রুমের সুব্যবস্থা আছে। আমি ভিডিও ডেসক্রিপশনে লোকেশনটা শেয়ার করে রাখলাম, একটু লোকাল লোকের থেকে জিজ্ঞাসাও করে নিতে পারেন। এবার এই ট্যুর প্ল্যানের বাজেট নিয়ে আলোচনা করার আগে এই 3 দিনের খাওয়া দাওয়া সম্পর্কে একটু বলি শুনুন। সবার প্রথমে বলি, এই জয়সলমীর স্টেশনের আশেপাশে কোনো ভালো রেস্টুরেন্ট বা খাবার অপশন নেই। কোনো রকমের কাজ চালানোর জন্য 2-4টে খুবই সাধারণ হোটেল ও কিছু চা কফির দোকান পাবেন। প্রথম দিন সকালের ব্রেকফাস্ট থেকে দুপুরের লাঞ্চ ও রাতের ডিনার আপনি এই জয়সলমীর ফোর্টের সামনে 500 টাকার মধ্যে ভালোভাবে সারতে পারবেন। এই জয়সলমীরে আপনারা কিছু বিখ্যাত ফুড আইটেম যেমন ডাল বাটি চুরমা, কেরসাংড়ি, লাল মাংস, মাখানিয়া লস্যি ট্রাই করতে পারেন। দ্বিতীয় দিন আপনি একইভাবে সকালের ব্রেকফাস্ট ও দুপুরের লাঞ্চ আপনার হোটেল বা ফোর্টের ভিতরে কোনো রুফটপ ক্যাফেতে গিয়ে করতে পারেন। রাতের ডিনার ও তৃতীয় দিনের ব্রেকফাস্ট আপনার স্যান্ড ডিউন্সের প্যাকেজের মধ্যে ধরা আছে, তাই আলাদা করার কিছু নেই। তৃতীয় দিনের লাঞ্চ আপনি রামগড়ে 150 থেকে 200 টাকার মধ্যে ভালোভাবেই করতে পারবেন। আর রাতের ডিনার আপনি ফোর্টের কাছে এসে করতে পারেন অথবা ওই জয়সলমীর স্টেশনের আশেপাশে 150 থেকে 200 টাকায় করে ফেলতে পারেন। সেইভাবে দেখলে এই 3 দিনের 3 বেলার খাবার খরচা আনুমানিক গড়ে এক দিনে 400 টাকার বেশি আপনার খরচা হবে না। এবার আসি বাজেটে। সবার প্রথমে কলকাতা থেকে হিসাব করলে ট্রেনে জয়পুর হয়ে জয়সলমীর স্লিপার ক্লাসে আসা ও যাওয়া 1100 টাকা করে, মোট 2200 টাকা। প্রথম দিনের একটা মোটামুটি হোটেল বাবদ 800 টাকা। প্রথম দিনের সাইট সিন রাজারানী মহলের টিকিট 200 টাকা, পটন কি হাভেলির টিকিট 150 টাকা ও তৃতীয় দিনের বাড়াবাগের টিকিট 150 টাকা ধরলাম। আর বাকি জায়গায় কোনো টিকিট লাগবে না। 2 দিনের স্যান্ড ডিউন্স ও গাড়িতে করে সাইট সিনের খরচা বাবদ 5000 টাকা। 3 দিনের খাওয়া খরচা বাবদ 400 টাকা করে, প্রতিদিনের হিসেবে 1200 টাকা ও অতিরিক্ত আনুষঙ্গিক খরচা 400 টাকা ধরে একজন সোলো ট্রাভেলারের আনুমানিক 10,000 টাকা খরচা হবে। আর যদি আপনারা এটা গ্রুপে যান তাহলে হোটেলের খরচা ভাগ হয়ে আনুমানিক 9000 থেকে 9500 টাকা মতো খরচা হবে। এখানে বলে রাখি, আপনি যদি দ্বিতীয় ও তৃতীয় দিন বাইকে ঘোরেন তাহলে 400 কিলোমিটারের টোটাল জার্নি একটা ভালো মাইলেজের বাইকে 12 লিটার পেট্রোল লাগবে। সেই হিসেবে আজকের বর্তমান পেট্রোল দামের মতে 1300 টাকার পেট্রোল, কম করে 600 টাকা পার ডে হিসেবে 2 দিনের বাইক বাবদ 1200 টাকা ও আপনাকে ইন্ডিয়া পাকিস্তান বর্ডারে যাওয়ার জন্য তেনটমাটা টেম্পলের পার্কিং থেকে আলাদা গাড়ি ভাড়া বাবদ 1200 টাকা ধরে মোট 3700 টাকা নিয়ে চলতে হবে, যেটি আমার মতে একেবারেই সঠিক সিদ্ধান্ত নয়। এবার বাকিটা আপনার হাতে ও আপনার মতামতের উপর ছেড়ে দিলাম। অনেক পরিশ্রম করে এই ভিডিওটি সাজিয়ে তুলেছি। ভিডিওটা কীরকম লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর এতটা পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে ফিউচারে এরকম আরও অনেক ভিডিও আপনাদের সাথে তুলে ধরতে পারি। দেখা হচ্ছে আবার একটি অন্য ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।